ছোটোবেলা থেকেই মা ঠাকুমার কাছ থেকে রামায়ণ শুনে আমরা বড় হয়েছি। তো সেই রামায়ণের গল্প থেকে আমরা ফাইন্যান্সিয়াল লেসন পাই বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেই শিক্ষাগুলো আমাদের কতটা কাজে লাগতে পারে আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে কথা বলবো, সেই শিক্ষাগুলো নিয়ে কথা বলবো। প্রথম যে শিক্ষাটা আমরা রামায়ণ থেকে পাই সেটা হলো এভরিথিং দ্যাট শাইনস ইজ নট অলওয়েজ গোল্ড। মা সীতা যখন একটা সোনার হরিণ দেখলো, যেটা ছিল অ্যাকচুয়ালি রাবণের ট্র্যাপ কিডন্যাপ করার জন্য মা সীতাকে, তখন মা সীতা মনস্থির করেই নিল যে এই সোনার হরিণটা আমার চাই, আমার সোনার হরিণ চাই। যখন রামকে বলল তখন রাম সেই সোনার হরিণের পেছনে দৌড়লো। অনেকক্ষণ না আসতে দেখে তার ভাই লক্ষ্মণ, সেও তখন সোনার হরিণের পেছনে দৌড়লো। আর রাবণ যে ট্র্যাপটা পেতেছিল সীতামাকে হরণ করার জন্য, সেখানে সে সাকসেসফুল হয়ে গেল। তো এখান থেকে কি আমরা লেসনটা পাই, এখান থেকে যে শিক্ষাটা আমরা পাই, অনেক সময় আমরা ইনভেস্টিংয়ের ক্ষেত্রে দেখি যে অনেক পেনি স্টক বা অনেক অ্যাসেট ক্লাস, হয়তো বিটকয়েন কথা বললি বা বিভিন্ন রকম ক্রিপ্টোকারেন্সি রয়েছে, ইভেন অনেক পেনি স্টক রয়েছে যেগুলো বিশাল রিটার্ন দিয়েছে, সাংঘাতিক রিটার্ন দেয়। মানে প্রত্যেক দিন হয়তো আপার সার্কিট মারছে, 5% করে বাড়ছে। আপনি ভাববেন যে 1 টাকা 2 টাকার শেয়ার ছিল, সেটা এখন 5 টাকা 6 টাকা হয়ে গেছে এত কম সময়ের মধ্যে। তো সেটা হয়ে গেছিলো অ্যাকচুয়ালি আমাদের সোনার হরিণ। তো আপনি ফিয়ার অফ মিসিং আউটের মধ্যে থাকবেন যে এই অপরচুনিটি আমাদের মিস করছি, এটা একদম সোনার ডিম দেবে, সোনার হরিণ, কিন্তু সেটা আমাদের জন্য ট্র্যাপ হতে পারে। অপারেটর, যে ক্ষেত্রে রাবণ, আমাদের জন্য ট্র্যাপ পেতে রাখতে পারে। আমরা হয়তো ঢুকে গেলাম কিন্তু বেরোনোর আর কোনো চান্সেস থাকলো না, তখন হয়তো লোয়ার সার্কিট প্রত্যেক দিন মারছে, আর আমাদের যেটুকুই আমরা পেনি স্টকে লাগিয়েছিলাম সব টাকাটাই আমরা ক্ষয়ে বসলাম। তো এই জিনিসটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে সোনার হরিণের পেছনে দৌড়ালে হবে না, সব কিছুই যা চকচক করে তা কিন্তু সোনা হয় না। রামায়ণ থেকে দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ, লক্ষ্মণ যখন সোনার হরিণের খোঁজ করতে যাচ্ছিলেন তখন সীতামাকে একা ফেলে তিনি কী করে যাবেন, তাই তিনি একটা কাজ করলেন। তিনি একটা গণ্ডি কেটে দিলেন, যেখানে সীতামা ছিলেন তার চারপাশে একটা গণ্ডি কেটে দিলেন এবং সীতামাকে বললেন যে সেই গণ্ডি যেন তিনি না পেরোন। যদি তিনি না পেরোন তাহলে কোনো ক্ষমতা, পৃথিবীর কোনো ক্ষমতা ওনার কিচ্ছু ক্ষতি করতে পারবে না, কিন্তু যদি উনি গণ্ডিটা পেরোন তাহলে হয়তো সামনে বিপদও আসতে পারে, সেক্ষেত্রে কিছু আনসার্টেন কিছু ঘটনা ঘটতে পারে। আর ঠিক এই লেসনটাই আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করা উচিত। আমাদের প্রত্যেক মাসে মাসে একটা নির্দিষ্ট বাজেট তৈরি করা উচিত, সেই বাজেটটার লিমিট যাতে আমরা ক্রস না করি সেই দিকে নজর রাখা উচিত। আমরা কি করি, আমরা এক্সেসিভ লোন নিই, আমরা ক্রেডিট কার্ড ইউজ করি, আননেসেসারি জিনিসপত্র কিনি, এক্সপেন্স অনেক বেড়ে যায় আমাদের বাজেটের তুলনায়, আমাদের ইনকামের তুলনায়। ভাবি যে এখন আমরা কিনে নিই, পরে দেখা যাবে, যা হবে হবে। তো এই জিনিসটা না করা উচিত। সবসময় আমাদের বাজেটকে ওবে করা উচিত, তার লিমিটকে ওবে করা উচিত। যেরকমভাবে আমাদের ইনকাম আসবে সেরকমভাবে আমাদের এক্সপেন্সও আমরা বাড়াতে পারবো বা ইনভেস্টমেন্ট করতে পারবো। তো সেই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটাকে ঠিকঠাক রাখা উচিত। যদি এই গণ্ডিটাকে আমরা পেরোই, আমাদের বাজেটের গণ্ডিটাকে পেরোই, বা আপনার নিজের ক্ষমতার থেকে বেশি আপনি লোন করেন, এক্সপেন্স করেন, তাহলে একসময় আপনি ডেট বার্ডেনে পড়ে যাবেন, আপনি একসময় দেনাতে পড়ে যাবেন। সেই দেনাটা মেটাতেই আপনার সারা জীবন চলে যেতে পারে। অনেক সময় এরকমও হয় যে এমন কিছু একটা আনফর্চুনেট ইভেন্ট ঘটে, আপনার মূল্যবান অ্যাসেটও আপনাকে বিক্রি করতে হতে পারে। তো এই জিনিসটা যাতে না হয় আপনার সাথে, তার জন্য সবসময় সেই গণ্ডিটাকে ওবে করা উচিত, যেটা আমরা রামায়ণ থেকে শিক্ষা পেতে পারি। রামায়ণ থেকে আমাদের তৃতীয় শিক্ষা, রাবণের হাত থেকে সীতামাকে উদ্ধার করার জন্য রামকে যেতে হতো লঙ্কা, কিন্তু লঙ্কা যাওয়াটা খুব একটা সহজ কাজ ছিল না, বিশাল বড় সমুদ্র পেরোতে হতো। যদিও হনুমান খুব হেল্প করে রামকে, একটা বানর সেনার মাধ্যমে সেই ব্রিজ একটা তৈরি করেছিল, রাম সেতু যেটাকে বলা হয়, সেই ব্রিজ রাম সেতু তৈরি করার মাধ্যমে তারপরে গিয়ে সে লঙ্কাতে পৌঁছয়। কিন্তু এই ডেডিকেশনটা, এই পরিশ্রম, এই ধৈর্য, এই জিনিসটা আমাদের মধ্যেও বিল্ড আপ করতে হবে। রাম কিন্তু দারুণ ওয়ারিয়র ছিল, এবং যদি উনি চাইতেন তাহলে ব্রহ্মাস্ত্র ইউজ করার মাধ্যমে সেই জলটাকে শুকিয়ে দিতে পারত। তিনি কিন্তু কোনো শর্টকাট পন্থা অবলম্বন করেননি, ডিসিপ্লিন ওয়েতে ছোটো ছোটো স্টেপের মাধ্যমে রাম সেতু তৈরি করেন, আর তারপর তিনি লঙ্কায় পৌঁছান। তো এইখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি, এখান থেকে আমরা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই শিক্ষা নিতে পারি, আমরাও অল্প অল্প করে সেভিংসের মাধ্যমে, সেটা ভালো জায়গায় ইনভেস্টমেন্টের মাধ্যমে, যদিও বড় অ্যামাউন্টের দরকার নেই, ছোটো ছোটো অ্যামাউন্টের মাধ্যমে, ছোটো স্টেপে আমরা ইনভেস্টমেন্টের মাধ্যমে বড় কর্পাস তৈরি করতে পারি। অর্ডিনারি সেভিংসের মাধ্যমে, অর্ডিনারি ইনভেস্টিংয়ের মাধ্যমে আমরা এক্সট্রা অর্ডিনারি ওয়েলথ ক্রিয়েট করতে পারি, যেটা আমরা অনেকবার ভিডিওতে ব্যাখ্যা করেছি যে কীভাবে একটা ছোটো অ্যামাউন্ট বেশ যদি লং টার্ম অবধি আমরা ইনভেস্টমেন্ট করি তাহলে সেটা বড় কর্পাসেও পরিণত হতে পারে, যেটা পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের মাধ্যমে আমরা দেখেছিলাম।
তো রামায়ণ থেকে আমরা এই শিক্ষাটাও পেতে পারি, আমাদেরকে ডিসিপ্লিন ওয়েতে রেগুলার বেসিসে ছোটো ছোটো স্টেপ নিয়েও একটা বড় ওয়েলথ আমরা ক্রিয়েট করতে পারি। আর তারপরের যে লেসনটা আমরা রামায়ণ থেকে পাই সেটাও খুবই ইন্টারেস্টিং। রামায়ণে আমরা দেখেছিলাম যে রাম রাবণকে ডিফিট করার জন্য বা রাবণের কাছ থেকে সীতামাকে উদ্ধার করার জন্য অনেকের কাছ থেকে হেল্প নেন, যেরকম সুগ্রীব, হনুমান বা বিভীষণ যিনি ছিলেন রাবণের ভাই। তো অনেকের কাছে তিনি হেল্প নেন এবং তারপরে শেষমেশ তিনি ডিফিট করতে সাকসেসফুল হন রাবণকে। তো যদি আমরা ইনভেস্টিংয়ের ক্ষেত্রে এটা দেখি, রাবণকে যদি আমরা ইনফ্লেশন হিসেবে কনসিডার করি, যে রাবণ যেটা আমাদের সেভিংসটাকে খেয়ে নেয় বা আমাদের টাকার যে ভ্যালু সেটাকে খেয়ে নেয়, তাহলে এই ইনফ্লেশনটাকে বধ করতে হবে। ওই জন্য আমরা টোটাল আমাদের ওয়েলথকে বিভিন্ন অ্যাসেট ক্লাস ইনভেস্টমেন্ট করি। অনেকে ইকুইটিতে ইনভেস্টমেন্ট করে, গোল্ডে ইনভেস্টমেন্ট করে, রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করে। তো বিভিন্ন অ্যাসেট ক্লাসে আমাদের টাকা আমরা লাগাই। আবার অনেকে বাইরের দেশেও ইনভেস্টমেন্ট করে। তো যদি আপনি বাইরের দেশে ইনভেস্টমেন্ট করতে চান, মানে ইউএস স্টকে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে আইএনডি মানি অ্যাপ আপনাকে হেল্প করতে পারে। আগে কি হতো, ইন্ডিয়া থেকে ইউএস মার্কেটে যখন আমরা ইনভেস্টমেন্ট করতে যাইতাম তখন অনেক কিছু ফিস, কমিশন, চার্জেস এগুলো আমাদেরকে পে করতে হতো। কিন্তু এখন আইএনডি মানি অ্যাপের মাধ্যমে খুবই ইজিলি আপনি ইন্ডিয়া থেকে ইউএস মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন উইদাউট এনি ফিস, এনি কমিশন, অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ ছেড়াও জিরো, এবং এখন 1 টাকাও লাগছে না অ্যাকাউন্ট ওপেন করতে। এবং আপনি খুব কম টাকাতেও শুরু করতে পারেন, ফ্র্যাকশন অফ শেয়ারও ইনভেস্টমেন্ট করতে পারেন, একটা গোটা শেয়ার কেনারও আপনার দরকার নেই। তো যদি আপনি ইউএস মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে আপনি আইএনডি মানি অ্যাপ ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পর আপনি যখন যে ইউএস অ্যাকাউন্টে ফার্স্ট টাইম ফান্ড অ্যাড করবেন তখন আপনি 750 রুপিস ওর্থের অ্যাপেল কোম্পানি ফ্রি শেয়ারও পেয়ে যাবেন। বা যদি আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আইএনডি মানি অ্যাপ ডাউনলোড করেন তাহলে এই কোডটা ইউজ করার মাধ্যমে আপনি যখন ফার্স্ট টাইম ইউএস অ্যাকাউন্টে ফান্ড অ্যাড করবেন তখন আপনি 750 রুপিস ওর্থের অ্যাপেল কোম্পানি ফ্রি শেয়ার পেয়ে যাবেন। তো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই যদি আপনি চান তাহলে ইউএস মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। এটা একদম সেফ, সিকিওর, আর অলরেডি 4 মিলিয়ন মানুষ এটা ইউজ করছে, চাইলে আপনিও ইউজ করতে পারেন। রামায়ণ থেকে আরও একটা ইন্টারেস্টিং শিক্ষা আমরা পাই যেটা আমরা ইনভেস্টিংয়ের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। রাবণের পুত্র মেঘনাদের সাথে যখন লক্ষ্মণের ব্যাটেল হচ্ছিল, যুদ্ধ হচ্ছিল, তখন সেই যুদ্ধক্ষেত্রে লক্ষ্মণ প্রচণ্ড ইনজিওর্ড হয়ে যায়, প্রায় প্রাণ যায় মতো অবস্থা। তো তার প্রাণ ফিরে আনার জন্য একমাত্র দরকার ছিল সঞ্জীবনী পাতার। এখন এই সঞ্জীবনী পাতা ভীষণ রেয়ার পাওয়াটা শুধুমাত্র একটা পর্বতে পাওয়া যায়। তো এখন হনুমানকে বলা হলো যে তুমি গিয়ে সেই সঞ্জীবনী পাতা নিয়ে আসো। হনুমান গেল সঞ্জীবনী পাতা আনতে, কিন্তু হনুমানের কোনো আইডিয়াই ছিল না যে সঞ্জীবনী পাতা দেখতে কীরকম হয় বা কোনটা সঞ্জীবনী পাতা, এত জঙ্গলের মধ্যে কোনটা সঞ্জীবনী তিনি কনফিউজ হয়ে গেছিলেন। তো তার জন্য তিনি কী করলেন, তিনি পুরো পাহাড়টাকেই উঠে নিয়ে চলে আসলেন। তো এখান থেকে আমরা কী শিক্ষা পাই? এখান থেকে আমরা শিক্ষা পাই যে আমরা সবসময় চেস করি মাল্টিব্যাগার রিটার্নের দিকে, যে কোন স্টকটা বিশাল রিটার্ন আমাদেরকে দেবে, মাল্টিব্যাগার হয়ে যাবে, এবং আমাদের পোর্টফোলিওতে হয়তো 1-2 স্টক রাখি। তো যদি আপনি অতটা আপনার স্কিল ডেভেলপ না থাকে বা আপনি অতটা বুঝতে না পারেন বা আপনি এতটা সময় দিতে না পারেন, তাহলে সেক্ষেত্রে মাল্টিব্যাগার স্টকের পেছনে দৌড়ানোর থেকে আপনি পুরো যেটা ইন্ডাস্ট্রি বা যেটা ইন্ডেক্স ফান্ড, যদি আপনার কোনো আইডিয়া না থাকে ইনভেস্টিংয়ে, তাহলে পুরো ইন্ডেক্স ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করুন। যেটা আমি আগের ভিডিওতে একটা বলেছি, ইন্ডেক্স ফান্ড নিয়ে ইন ডিটেলে আলোচনা করেছি, 1 ঘন্টার ভিডিও করেছি। ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো সেই ভিডিওটার লিঙ্ক, আপনি দেখতে পারেন। তো সেই ইন্ডেক্স ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, মানে ইন্ডিয়ার টপ 50 কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারেন। মাল্টিব্যাগার স্টকের পেছনে না দৌড়ে আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টিংয়ের মাধ্যমে আপনি লং টার্মে অনেক বড় ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। আবার অন্যরকমভাবে আমরা এটাও কনক্লুড করতে পারি যে শুধুমাত্র মাল্টিব্যাগার স্টকের পেছনে না দৌড়ে আমরা বিভিন্ন সেক্টর থেকে যেগুলো টপ পারফর্মিং কোম্পানি সেগুলো নিয়ে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও বানাতে পারি, একটা বাঞ্চ অফ স্টকে ইনভেস্টমেন্ট করতে পারি, একটা বড় পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট করতে পারি। তো সেখান থেকে কেউ জিরো হবে, কেউ মাল্টিব্যাগার হবে, কেউ অ্যাভারেজ রিটার্ন দেবে, এরকমভাবেই চলতে থাকে, বা কেউ অনেকটা নেগেটিভ রিটার্নও দেবে। তো সব মিলিয়ে আমাদের পোর্টফোলিও যেন ঠিকঠাক পারফর্ম করে, এই জিনিসটা দেখতে হবে। তো যদি আপনি শুধুমাত্র মাল্টিব্যাগার রিটার্নের পেছনে দৌড়াচ্ছেন, মাল্টিব্যাগার স্টক হচ্ছেন, যেটা ভালো জিনিস, কিন্তু যদি আপনি খুব বেশি কনফিডেন্ট না হন, যেক্ষেত্রে হনুমান কনফিডেন্ট ছিল না যে কোনটা সঞ্জীবনী, হয়তো ওনার মনে হতে পারে যে এটা হয়তো সঞ্জীবনী, কিন্তু কনফিডেন্ট না থাকার জন্য পুরো পাহাড়টাই তুলে নিয়ে এসছেন। তো এক্ষেত্রেও আপনাকে তাহলে সেরকমভাবে স্মার্টলি বিভিন্ন সেক্টর থেকে ডাইভার্সিফাইড একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে, সেখান থেকে হয়তো কয়েকটা মাল্টিব্যাগারও তৈরি হতে পারে। তো আশা করছি আমার পয়েন্ট আপনাকে আমি বোঝাতে পারলাম। আরও একটা ইন্টারেস্টিং যে শিক্ষা আমরা পাই রামায়ণ থেকে, সেটা হলো যে দেখুন, রাবণকে আমরা সবসময় খারাপ চোখে দেখি,
কিন্তু অনেক জায়গায় জানেন তো ইন্ডিয়ার মধ্যে রাবণকে পুজো করা হয়। যেদিনকে রামনবমী হয়, যেদিনকে রাবণকে পোড়ানো হয়, সেই দিনকে রামকে অনেক জায়গায় পুজোও করা হয়। তার কারণ ওনার ইন্টেনশন খারাপ ছিল বা অন্যরকমভাবে দেখতে গেলে তিনি খারাপ, কিন্তু ওনার যে গুণগুলো ছিল, গুণগুলো বলতে উনি বীণা খুব ভালো বাজাতে পারতেন এবং উনি খুব মানে ধ্যান ভীষণ করতে পারতেন। এরকম সব বিভিন্ন গুণের জন্য ওনাকে এখনও অনেক জায়গায় পুজো করা হয়। আপনি গুগলও সার্চ করে দেখতে পারেন। তো উনি একটা পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তি ছিলেন, কিন্তু ওনার ইগো, অ্যারোগেন্স, এগুলো কিন্তু ওনার এই পাণ্ডিত্যকে ছাপিয়ে চলে গেছিলো। আর এই ইগো অ্যারোগেন্সের জন্য তিনি একসময় একটা দানব হিসেবে নিজেকে সবার সামনে রেখেছেন, আর তাই জন্য রামকে বধ করতে হয়। আমাদের ইনভেস্টিংয়ের ক্ষেত্রেও আমরা অনেক সময় রাবণের মতো কি বিহেভ করি না? একটু ভালো করে খেয়াল করে দেখবেন, যখন কোনো স্টকে আমরা ইনভেস্টমেন্ট করি আমাদের মধ্যে একটা ইগো থাকে যে এই স্টকটা যতক্ষণ না আমাকে রিটার্ন দেবে ততক্ষণ আমরা সেই স্টক থেকে বেরোবো না। সেই স্টকটা হয়তো ডাউন ট্রেন্ডে রয়েছে, ধীরে 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 আরও নিচে পড়ছে, কিন্তু আপনি ঠিক করেছেন যে না, এই স্টকটা তো লসে আমি বিক্রি করবই না। এটা আমার ইগো তো আর কি আছে, একটা সময় প্রফিটে ছিলাম, সেখান থেকে লসে আসলাম, এটা তো আমি বিক্রি করছি না। কিন্তু সেই স্টকের ফাইন্যান্সিয়ালস হয়তো খারাপ হতে লেগেছে, যে কারণের জন্য আপনি সেই স্টকটা কিনেছেন সেই কারণটা চেঞ্জ হয়ে গেছে, সিইও রিজাইন দিচ্ছে বা তার মার্কেট শেয়ার ধীরে ধীরে সেই কোম্পানিটা লুজ করছে, অনেক কিছু ফান্ডামেন্টাল প্রবলেম চলছে, কিন্তু আপনি আপনার নিজের জিদ, আপনার নিজের ইগো অ্যারোগেন্সে রয়েছে যে এই স্টকটাকে আমি বিক্রি করবো না, যতক্ষণ অবধি প্রফিট না পাবো বিক্রি করবো না। মার্কেট চিৎকার করে আপনাকে বলছে যে আপনি ভুল, কিন্তু আপনি নিজের ইগোতে রয়েছেন। তো এরকমভাবে আমরা রাবণের মতো অ্যাক্ট করি, আর যার ফলাফল আমাদেরকে লস নিতে হয় অনেক বড়, অনেক সময় ক্যাপিটালি ইরোড হয়ে যায়। বিশেষ করে ফিউচার অপশানসের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি দেখা যায়। মার্কেট আমাদের এগেনস্টে যাচ্ছে, তাও আমরা নিজের পজিশন হোল্ড করছি, ভাবছি যে মানে আবার হয়তো আমরা প্রফিটে আসবো। তো ইগো, অ্যারোগেন্স, এটা কিন্তু রাখলে চলবে না। অলওয়েজ রেসপেক্ট দ্য মার্কেট। মার্কেট যদি আপনাকে বলছে যে আপনি ভুল, তাহলে আপনি সেটা অ্যাকসেপ্ট করুন, আপনার নিজের মিস্টেক অ্যাকসেপ্ট করুন এবং তারপরে আগে চলুন। অনেক সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে জিনিসটা দেখা যায়, অনেক সময় অনেক ইনভেস্টমেন্ট আমরা করি যেখানে আমাদের মিস্টেক হয়ে যায়, অনেকটা লস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই লসটা হয়তো সামান্য, মানে যদি আমরা ধরে থাকি তাহলে আরও অনেক বেশি লস আসবে, কিন্তু যেহেতু আমাদের ইগো কাজ করবে যে না, এইটা তো আমি লসে বিক্রি করবো না, তার জন্য লস আরও বাড়তে থাকে। তো অলওয়েজ রেসপেক্ট দ্য মার্কেট, নিজের মিস্টেককে অ্যাকসেপ্ট করতে শিখুন, তবেই আপনি শেয়ার বাজারে লং টার্ম অবধি ব্যাটিং করতে পারবেন। তো এবার রামায়ণের সবথেকে বড় লেসন। আপনি কি জানেন যে রামায়ণ কেন হয়েছিল? অনেকেই যারা গল্পটা জানেন তারা নিশ্চয়ই জানেন যে মন্থরার কথা শুনে কইকেয়ী এমন কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করেন দশরথ রাজাকে, যার জন্য বনবাস যেতে হয় রামদেরকে 14 বছরের জন্য। আর তারপরেই রামায়ণটা ক্রিয়েট হয় বা রামায়ণটা তৈরি হয় বা এই পুরো স্টোরিটা বিল্ড আপ হয়। একজন খারাপ অ্যাডভাইজার আপনার ফাইন্যান্সিয়াল হেলথকে পুরোপুরি হ্যাম্পার্ড করতে পারে। অনেক সময় আমরা দেখি অনেক মিসসেলিং হতে, নিজের রিলেটিভই অতিরিক্ত কমিশনের জন্য নিজের রিলেটিভকেই অনেক মিসসেলিং করে, উল্টোপাল্টা প্রোডাক্টে ইনভেস্টমেন্ট করায়। এটা একদম বাস্তব সত্য, এটাতে লুকোনোর কিছু নেই, এই জিনিসটা আমরা দেখে আসছি। তো আপনার জন্য যেটা ভালো প্রোডাক্ট না বা আপনার জন্য যেটা ঠিকঠাক ইনভেস্টমেন্ট হবে না, সেক্ষেত্রে আমাদের অনেক ইনভেস্টমেন্ট থেকে যায়, অনেক রিলেটিভে চাপে পড়ি, বারবার রিকোয়েস্ট করে তার জন্য করতে হয়, কিন্তু আলটিমেট আমরা ফাইন্যান্সিয়াল হেলথকে হ্যাম্পার্ড করি। অনেক সময় যেখানে আমার লোন নেওয়ার প্রয়োজন নেই, অনেককে দেখি যে লোন নিচ্ছে বা করছে, তো সেই দিকে আমরাও মেতে যাই, আমরাও লোন নিই। অনেকের অনেক ভুল অ্যাডভাইসের জন্য অনেক বিশাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও আমরা চলে আসি। হয় না এরকমটা? অনেকেরই হয়েছে, মানে আমি তো অনেকেরই দেখেছি। আপনার নিজের এক্সপিরিয়েন্স কি সেটা আপনি কমেন্টে শেয়ার করতে পারেন। আমি তো অনেককেই দেখেছি। তো একজন ব্যাড ইনভেস্টার, ব্যাড অ্যাডভাইজার আপনার ফাইন্যান্সিয়াল হেলথের জন্য ভীষণ আর কি হানিকারক হতে পারে। তো এই বিষয়টা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। তাই জন্য সবসময় নলেজ বাড়াতে হবে, আপনাকে আপ টু ডেট থাকতে হবে। এই ফাইন্যান্সিয়াল জগৎটা এতটাও কঠিন কিছু না, খুবই সিম্পল, কিন্তু একটু সময় দিয়ে বিষয়গুলো বুঝতে হবে। অন্যদের ইনফ্লুয়েন্সে না এসে নিজে বিচার বিবেচনা করে তারপরে আপনার নিজের ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত আপনাকে নিজেকেই নিতে হবে। এই ইম্পর্টেন্ট লেসনটাও রামায়ণ আমাদেরকে শিখিয়েছে। আর 14 বছরের জন্য যখন রামকে সব কিছু তার লাক্সুরিয়াস প্যালেস ছেড়ে যেতে হলো, রাজত্ব ছেড়ে যেতে হলো, তখন হঠাৎ করে তার যে এই ট্রানজিশন, এটা সবাই তো আর কি ঠিকমতো অ্যাকসেপ্ট করে নিতে পারে না। যার জন্য সবসময় আমাদেরকে এমার্জেন্সি ফান্ড রাখা উচিত, যাতে এমন কোনো আনসার্টেনটিস
ঘটলো আমাদের জীবনের মধ্যে, এমন কোনো আনফর্চুনেট ইভেন্ট ঘটলো যার জন্য হয়তো প্রচুর টাকা খরচা হতে পারে বা আমাদের লাইফস্টাইলই পুরো বদলে যেতে পারে, এমন কিছু ঘটলো। তো সেটা যাতে না হয় তার জন্য আপনাকে সবসময় এমার্জেন্সি ফান্ড রাখা উচিত, প্রপার অ্যাডিকুয়েট ইন্স্যুরেন্স প্ল্যান রাখা উচিত, হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান, লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান, এই সবগুলো মানে পিওর ইন্স্যুরেন্স প্ল্যান এগুলো আপনার রাখা উচিত, যাতে যা কিছু ঘটুক না কেন আপনার সাথে আপনি প্রত্যেকটা সিচুয়েশান যেন খুব স্মার্টলি ওভারকাম বা করতে পারেন। আর সবশেষে আমি একটা কথাই বলবো, আমাদের প্রত্যেককে রামের মধ্যে যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো অ্যাডপ্ট করার চেষ্টা করতে হবে। উনি যেরকমভাবে চিন্তাভাবনা করতেন সেই চিন্তাভাবনা অ্যাডপ্ট করার চেষ্টা করতে হবে। তিনি কতটা ডিসিপ্লিন ছিলেন, তিনি সবসময় ধর্মটাকে প্রতিষ্ঠা করার জন্য সবসময় সঠিক পথে চলেছেন। ওনার যে জীবনে কত আপস অ্যান্ড ডাউনস রয়েছে, লাক্সুরিয়াস প্যালেস ছেড়ে দিয়ে 14 বছরের বনবাস, সেখানে সীতাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় রাবণ, সীতাকে উদ্ধার করার জন্য এত কিছু আপস অ্যান্ড ডাউনস, এত কিছু করার পরেও ধর্ম প্রতিষ্ঠা করার মাধ্যমে মানে যেটা সঠিক তার দিক নিয়ে কোনো ফলের চিন্তা না করে সবসময় তিনি কর্ম করে গেছেন এবং পেশেন্টলি ধৈর্য ধরে ডিসিপ্লিন ওয়েতে তিনি এত বড় আর্মি নিয়ে তিনি শেষমেশ রাবণকে হারিয়েছিলেন এবং বিজয় লাভ করেছিলেন। এর মধ্যে কত আপস অ্যান্ড ডাউনস রয়েছে, আমাদের নিজেদের ইনভেস্টিংয়ের জার্নিতেও আমরা ঠিক সেম আপস অ্যান্ড ডাউনস দেখি। আমরা দেখি যে কখনো প্রফিট হয়, কখনো লস হয়, আবার অনেক সময় মোটিভেট থাকে না, এত মার্কেট নিচে যাচ্ছে দেখে মোটিভেশন চলে যায়, মার্কেট দেখাই বন্ধ করে দিই। আমরা নিজের স্কিল ডেভেলপের দিকে বেশি ফোকাস করি না, নলেজ বাড়ানোর দিকে বেশি ফোকাস করি না। তো সেক্ষেত্রে কী হয়, আমরা ধীরে 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 একদম যেটা রামের গুণগুলো থাকে সেখান থেকে সরে যায়। তো আপস অ্যান্ড ডাউনস যেরকম রামের জীবনে এসেছিলো, আমাদের নিজেদের ইনভেস্টিংয়ের জার্নিতেও এরকম আপস অ্যান্ড ডাউনস আসবে। তবে আমাদেরকে সাহস করে আমাদের ইনভেস্টিংটা করে যেতে হবে, কেননা লং টার্মে সবসময় ভালো ফলই রয়েছে। ফলের চিন্তা না করে কর্মর দিকে আমাদের সবসময় ফোকাস করা উচিত, যেটা আমরা গীতা থেকেও সেম শিক্ষা পাই, কৃষ্ণ আমাদেরকে বলেছেন। ইভেনচুয়ালি যেরকমভাবে আমাদের কর্ম হবে ঠিক সেরকমভাবে ফলও আমরা কখনো কখনো পেয়ে থাকবো। তো আশা করছি আজকের এই টপিকটা আপনার ভালো লেগেছে এবং রামায়ণ থেকে যে শিক্ষাগুলো আমরা পেয়েছি সেগুলো আপনার নিজের লাইফেও কাজে লাগাবেন, শুধুমাত্র ইনভেস্টিং জার্নি বলে না, নিজের প্র্যাকটিক্যাল লাইফেও এটা কাজে লাগাবেন। আর অন্যদের সাথেও এই ভিডিওটা শেয়ার করবেন, ঠিক যেরকমটা আমি বললাম যে কর্ম করে যাও, ফলে চিন্তা করো না, অন্যদেরকেও আপনি হেল্প করুন, আপনার নিজের কর্ম করুন। আমি আমার কর্ম করে দিয়েছি এই ভিডিওটা বানানোর মাধ্যমে। আমি চাইবো যে আপনিও এই নলেজটাকে অন্য মানুষের সাথেও স্প্রেড করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা শেষ করার আগে যদি আপনি আইএনডি মানি অ্যাপ ডাউনলোড করতে চান ইউএস মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য, তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। নমস্কার।